আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে আমি ক্লাস নেব ফিজিওলজি ও স্পোর্টস মেডিসিন। ফিজিওলজি ও স্পোর্টস মেডিসিনের কয়েকটা সংক্ষিপ্ত দিয়ে বড় দিয়ে আমি প্রশ্ন পড়াবো। আশা করি সবাই অনলাইন অফলাইনে সবাই ভালো আছেন এই শীতের সকালে। সবাই একটু জয়েন হওয়ার চেষ্টা করেন। সবাই অনলাইনে একটু জয়েন হওয়ার চেষ্টা করেন। তো আজ পড়াবো হিউমেরাস কি। হিউমেরাস কি বা হিউমেরাসের কাজ। হিউমেরাসটা কি? হিউমেরাস হলো আমাদের বাহু, এই যে বাহুটা, এই বাহু এখান থেকে এই পর্যন্ত যে অংশটা, এটাকে হিউমেরাস বলে। এর দুটি অংশ, এক এই সামনের অংশ, দুই পেছনের অংশ। তো এই অংশটা, এই বাহুর ওপর থেকে, এই বাহুর ওপর থেকে কনুই পর্যন্ত এটাকে বলা হয় হিউমেরাস। হিউমেরাস। তো এই হিউমেরাসের কাজ কি? হিউমেরাস হচ্ছে আমাদের বাহুর ওপরে যে দীর্ঘ হাড় বা কাঁধ থেকে কনুই পর্যন্ত, কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত, এবং বাহু এই যে নাড়াচাড়া করি, এই নাড়াচাড়া করতে সাহায্য করে এবং রক্ত চলাচলেও সাহায্য করে এবং বাহুটাই নাড়াচাড়ার ক্ষেত্রে সাহায্য করে। এটাই হচ্ছে হিউমেরাস। এই হিউমেরাস যে হাড়টি, এইটা কতগুলো পেশির সঙ্গে সংযুক্ত? এটা হলো 13টি পেশির সঙ্গে সংযুক্ত। তাহলে বাহুর এই হাড়টি অর্থাৎ হিউমেরাসটি কতটা পেশির সাথে সংযুক্ত? 13টা পেশির সাথে সংযুক্ত। ওকে। এইবার আসা যাক হিউমেরাসের চিত্র। আসবে কিন্তু বড় প্রশ্ন। ছোট প্রশ্ন আসলে পরে হিউমেরাস কি বা হিউমেরাস কাকে বলে, আর বড় প্রশ্নে আসতে পারে হিউমেরাস কি বা হিউমেরাস কাকে বলে চিত্র সহ হিউমেরাস এর বর্ণনা করো। তাহলে হিউমেরাসটা কি? হিউমেরাস হলো আমাদের ওপরের বাহুর দীর্ঘ হাড়, এই হাড়টাকে আমরা হিউমেরাস বলে থাকি। এবং এই কনুই, সবটুকু না কিন্তু, এখান থেকে এই কনুই পর্যন্ত যে হাড়টুকু, এটাকে আমরা হিউমেরাস বলে থাকি। বোঝা গেছে সবাই? তাহলে এর কাজ কি? এই হাতটাকে আমাদের নড়াচড়া করতে সাহায্য করা। এই হাত আমাদের নড়াচড়া করতে সাহায্য করে এই হিউমেরাস। হিউমেরাসের কারণে আমরা হাত নাড়াচাড়া করতে পারি এবং এটা 13টা পেশির সাথে সংযুক্ত। এই 13টা পেশি সাহায্য করে নাড়াচাড়ার ক্ষেত্রে। এইবার আসেন হিউমেরাসের চিত্রে। আপনারা চিত্রটা ভালো করে লক্ষ্য করবেন এবং এর প্রত্যেকটা অঙ্গ নাম সহ লিখে দিবেন।
এটা আসলে বোর্ডে এভাবে হয় না, পেন্সিল দিয়ে করলে মনে হয় আরো ভালো হবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন না মনে হচ্ছে। হ্যাঁ, পাচ্ছি তো। এটা খাতা কলম পেন্সিল হলে অনেক সুন্দর হয়, ঠিক আছে। এগুলো ঝাপসা হবে, হালকা পেন্সিল দিয়ে আপনারা এগুলো এরকম করে দিবেন, হালকা 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 করে দিবেন। তাহলে এখানে এটাকে কি বলে? এটাকে হেড অফ হিউমেরাস বলে। একে টিউব সার্কেল বলে এটাকে। এটাকে বলে লেজার লেজার টিউব সার্কেল। লেজার টিউব সার্কেল, এটাকে বলে লেজার টিউব সার্কেল। বোঝা যায়? এটাকে বলে ডেল্টন ও এল ডি টিউব সার্কেল। মিডল এপিকন্ড্রোলে। টার্সেলা।
তাহলে এটাকে যদি বলে হিউমেরাস, হিউমেরাস কি বা কাকে বলে, চিত্র সহ হিউমেরাস অঙ্কন করো। এটা হলো হিউমেরাসের সামনের অংশ। ঠিক আছে, এভাবে পেন্সিল দিয়ে করলে আরো সুন্দর হয়, মার্কারেতে ভালো বোঝা যাচ্ছে না বা ভালো আঁকানো যাচ্ছে না, এই জন্য আপনারা পেন্সিল কলম দিয়ে সুন্দর করে আঁকিয়ে দিবেন। এইবার আসেন আরেকটা প্রশ্ন। পায়ের, আমাদের পায়ের যে প্রধান পেশিগুলো আছে, এই পেশিগুলোর নাম এবং আলোচনা। যদি সংক্ষিপ্ত প্রশ্ন বলে যে পায়ের পেশিগুলার নাম লিখো, তাহলে শুধু নামগুলা লিখে দিবে। আর যদি বলে পায়ের পেশিগুলার নাম কি কি আলোচনা করো, তখন অবশ্যই আলোচনা লিখে দিবে। তাহলে আমাদের পায়ের পেশিগুলা, এক কোয়াড্রিসেপস, দুই হ্যামস্ট্রিংস। বানানগুলোর জন্যই কিন্তু আমি লিখে দিচ্ছি, বানানগুলোর জন্য। অ্যাডাক্টর পেশি, বোর্ডে লেখার কারণ একটাই, যাতে আপনার বানানগুলা না ভুল হয়। 5 tibialis anterior, 5 tibialis anteriors। 6 gluteus maximus, 6 gluteus maximus। তাহলে কি হলো, পায়ের পেশিগুলোর নাম কি কি? কোয়াড্রিসেপস।
দুই হ্যামস্ট্রিংস, হ্যামস্ট্রিংস। তিন অ্যাডাক্টর পেশি। চার কাফ মাসল। পাঁচ টিবিয়ালিস অ্যান্টেরিয়র। ছয় গ্লুটাস ম্যাক্সিমাস। তাহলে পায়ের পেশিগুলোর নাম আপনারা লিখে নেন, যাতে বানান ভুল না হয় তার জন্য আমি লিখে দিয়েছি বোর্ডে। ঠিক আছে, এইবার আসেন এদের আলোচনা। তাহলে কোয়াড্রিসেপস এর কাজ, কোয়াড্রিপস এর কাজ হচ্ছে, এই যে আমাদের উরু আছে, এই উরুর সামনের অংশটার নাম হলো কোয়াড্রিসেপস পেশি। এই পেশিটা হচ্ছে কোয়াড্রিসেপস পেশি। এতে চারটি পেশি আছে যা হাঁটু সোজা করতে আমাদের সাহায্য করে। তাহলে কোয়াড্রিসেপস হচ্ছে আমাদের উরু, যে উরুটা আছে এই উরুটার সামনের অংশটাকে হচ্ছে কোয়াড্রিসেপস বলে। তাহলে কোয়াড্রিসেপস হচ্ছে আমাদের উরুর সামনের অংশটা, বোঝা গেছে? সামনের অংশটাকে কোয়াড্রিসেপস বলে। এতে পেশি আছে চারটি যা হাঁটু সোজা করতে আমাদেরকে সাহায্য করে, যা হাঁটু সোজা করতে আমাদেরকে সাহায্য করে। তারপরে আছে হ্যামস্ট্রিংস। হ্যামস্ট্রিংস এর কাজ কি? হ্যামস্ট্রিংস হচ্ছে আমাদের হাঁটুর পেছনের অংশটাকে বলে হ্যামস্ট্রিং। হ্যামস্ট্রিংস হচ্ছে আমাদের হাঁটুর বা উরুর পেছনের অংশ, উরুর পেছনের অংশ। তাহলে কোয়াড্রিসেপস হচ্ছে সামনের অংশ আর হ্যামস্ট্রিংস হচ্ছে পেছনের অংশ। এর কাজ কি? এর কাজ হচ্ছে আমাদের হাঁটুকে ভাঁজ করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে হ্যামস্ট্রিংস এর কাজ হচ্ছে আমাদের হাঁটুকে ভাঁজ করতে সাহায্য করে। তারপরে আসেন তারপরে আছে অ্যাডাক্টর পেশি। অ্যাডাক্টর পেশি, অ্যাডাক্টর পেশির কাজ কি? অ্যাডাক্টর পেশি কোনটা? অ্যাডাক্টর পেশি হচ্ছে এই যে কোয়াড্রিসেপস আর হ্যামস্ট্রিংস এর মাঝখানে যে অংশটা, সেটাকে বলে অ্যাডাক্টর পেশি। তাহলে কোয়াড্রিসেপস এবং হ্যামস্ট্রিংস এর মাঝখানে যে অংশটা আছে তাকে বলে অ্যাডাক্টর পেশি। তাহলে এই পেশিটার কাজ কি? এটা হচ্ছে আমাদের ভেতরের যে অংশটা, এই অংশটাকে বলে অ্যাডাক্টর পেশি। এটা কি করে? আমাদের পা পা দুটো আমরা মাঝখান বরাবর, মানে আমরা শরীরের মাঝখানে আনতে আমাদেরকে সাহায্য করে এই অ্যাডাক্টর পেশি। তারপরে হচ্ছে কাফ মাসল। এই কাফ মাসল হচ্ছে হাঁটুর নিচে গোড়ালি পর্যন্ত পেছনের যে অংশটা আছে সেটাকে আমরা কাফ মাসল বলি। তাহলে কি হয়েছে? এই তিনটা হলো হাঁটুর উপরের অংশ, আর এই কাফ মাসলটা হচ্ছে হাঁটুর নিচের অংশ, পেছনের অংশ, যেটা সেটাকে কাফ মাসল বলা হয়। এই কাফ মাসলের কাজ কি? আমরা এই যে হাঁটা চলা করি, দৌড়াই, এইটাকে সাহায্য করে এই কাফ মাসল পেশিটা। তাহলে হাঁটা চলা দৌড়ানোর কাজে যে পেশিটা, সেটা হলো নাম হলো কাফ মাসল। তাহলে কাফ মাসলের কাজ কি? কাফ মাসল আমাদের
তাহলে কাপ মাসুলের কাজ হচ্ছে আমাদের হাঁটা চলায় সাহায্য করা, ঠিক আছে। সোলিয়াস, এই কাপ মাসুলকে আবার আরেকটা নাম আছে যেটা সোলিয়াস নামে পরিচিত। এই সোলিয়াসের কাজ আর কাপ মাসুলের কাজ হচ্ছে একই। তাহলে সোলিয়াসের কাপ মাসুলের আরেক নাম হচ্ছে সোলিয়াস। বোঝা গেছে? তারপরে আছে টিবিয়ালিস অ্যান্টিরিয়র। টিবিয়ালিস অ্যান্টিরিয়র, এই টিবিয়ালিস অ্যান্টিরিয়রের কাজ কি? এটা হচ্ছে সিনবোনের সামনের দিকের পেশি, এটা হচ্ছে সিনবোনের সামনের দিকের পেশি। তারপরে আসে গ্লুটাস ম্যাক্সিমাস। গ্লুটাস ম্যাক্সিমাসের কাজ কি? এটি হিপের পেশি। হিপ, আমরা যেটাকে আমাদের শরীরের পেছনের অংশ হিপ বলি, এই হিপের আমাদের হিপ হচ্ছে আমাদের মানব দেহের সর্ববৃহত্তম যে অঙ্গ, সেটা হচ্ছে হিপ। অর্থাৎ গ্লুটাস ম্যাক্সিমাস এলো হিপের অংশকে বলা হয়। এই হিপ পায়ের সঙ্গে সংযুক্ত, যেটা গ্লুটাস ম্যাক্সিমাস নড়াচড়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। তাহলে গ্লুটাস ম্যাক্সিমাস হচ্ছে একটা হিপ, আমাদের পেছনের মানব দেহের সর্ববৃহত্তম অঙ্গ বা অংশ হচ্ছে হিপ। এই হিপটাকে পাশ সাথে নাড়াচাড়া করার জন্য গ্লুটাস ম্যাক্সিমাস পেশি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ বা কাজ করে। বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, আমরা আমাদের হিউমেরাসের সামনের অংশ চিত্র আঁকিয়েছিলাম, এখন আঁকাবো পেছনের অংশ। যখনই বলবে হিউমেরাসের চিত্র আঁকো, তখন আপনারা কিন্তু একটা চিত্র দিবেন না, পাশাপাশি দুইটা চিত্র দিবেন, ঠিক আছে। এখন দেখাবো হিউমেরাসের পেছনের অংশটা, পেছনের অংশ চিত্র।
এটা পেন্সিল অনেক সুন্দর হবে, ইসে বোর্ডে, হোয়াইট বোর্ডে অতটা ভালো হয় না। তো আপনারা পেন্সিল দিয়ে সুন্দর করে করার চেষ্টা করবেন। এগুলো আবসা আবসা হবে পেন্সিল দিয়ে, এমন করে করে দিবেন, পেন্সিল দিয়ে দিয়ে আবসা করে হবে। হোয়াইট বোর্ডে অত ভালো বোঝা যায় না। তাহলে এটা হলো হিউমেরাসের সামনের অংশ। সামনের অংশ, ঠিক আছে। সরি, পেছনের অংশ, পেছনের অংশ এটা হচ্ছে আগে সামনের অংশ ছিল, এটা পেছনের অংশ। ওকে, এটা পেছনের অংশ। এটা পেছনের অংশ। তাহলে হিউমেরাসের সামনের অংশ এবং পেছনের অংশ দুটাই কিন্তু আজ চিত্র সহ এঁকে দিয়েছি। যখন বলবে হিউমেরাস কাকে বলে বা হিউমেরাস কি, চিত্র সহ আলোচনা করো, তখন চিত্র দুইটা এঁকে দিবেন, সামনের অংশ এবং এই যে সামনের অংশ এবং এই পেছনের অংশ দুইটাই এঁকে দিবেন। বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। এখন একটা প্রশ্ন করাবো। ফ্যাটিক বা ক্লান্তি, ফ্যাটিক কাকে বলে বা ক্লান্তি কাকে বলে? আমরা সবাই জানি ফ্যাটিক বা ক্লান্তি কখন আসে আমাদের বা কিভাবে ক্লান্তিটা আমাদের আসে। তাহলে ফ্যাটিক হলো এমন একটি অবস্থা যেখানে শারীরিক ও মানসিক শক্তি আমাদের কমে যায়। তাহলে ফ্যাটিক বা ক্লান্তিটা কি? যেখানে আমাদের শারীরিক ও মানসিক শক্তি কমে যায়, ফলে কোনো কাজ করার ইচ্ছা আমাদের হয় না বা ক্ষমতা থাকে না, যা সাধারণত কাজকর্মেও কষ্ট দেয়। এটি সাময়িক হতে পারে অথবা কোনো বড় স্বাস্থ্য সমস্যার লক্ষণও হতে পারে, এবং এর পেছনে অস্বাস্থ্যকর জীবনযাত্রা আছে, মানসিক চাপ, বিষণ্ণতা, হরমোনের পরিবর্তন, যে কোনো রোগের কারণেও হতে পারে। তাহলে ফ্যাটিক বা ক্লান্তিটা কি? ফ্যাটিক বা ক্লান্তি হচ্ছে শারীরিক ও মানসিক শক্তি কমে যাওয়া বা কোনো কাজ করার অনিচ্ছা বা ইচ্ছা শক্তি নাই বা ইচ্ছা শক্তি থাকে না, এটাকে হচ্ছে ফ্যাটিক বা ক্লান্তি বলে, যা বড় কোনো রোগের কারণে হতে পারে, মানসিক টেনশনের কারণে, চিন্তার কারণে, মানসিক চিন্তার কারণে হতে পারে, শারীরিক দুর্বলতার কারণে হতে পারে, ঠিক আছে, অসুস্থকর জীবনযাত্রার কারণে হতে পারে। আর এই ক্লান্তির লক্ষণগুলা কি? ফ্যাটিক বা ক্লান্তি এর লক্ষণগুলো হলো
পেশিতে অস্বাভাবিক দুর্বলতা। তাহলে কি আমাদের এই পেশিগুলা অস্বাভাবিক দুর্বলতা, বিশ্রামের পরেও ক্লান্তি না করা, মানে বিশ্রাম নিচ্ছি তারপরও ক্লান্তি, মানে ক্লান্তি কমছে না, ক্লান্তি কমে না, মনোযোগের অভাব ও কাজের অনীহা, মাথা ঘোরা, বমি বমি ভাব, ঘুম ঘুম ভাব, সারাক্ষণ অবসন্ন ভাব। তাহলে ফ্যাটিক বা ক্লান্তির লক্ষণগুলো কি কি? বিশ্রাম নিচ্ছি, ঘুমাচ্ছি, তারপরেও আমাদের ক্লান্তি দূর হচ্ছে না, তারপরে বমি বমি ভাব আসে, ঘুম ঘুম ভাব আসে, এগুলা সবই হচ্ছে ফ্যাটিকের লক্ষণ। তারপরে আসেন এই যে মানে ক্লান্তির যে কারণ সমূহ এর আলোচনা। অসুস্থকর জীবনযাত্রা, যেমন অসুস্থকর জীবনযাত্রা বলতে আমরা বুঝাই অপর্যাপ্ত ঘুম, ঘুমের ব্যাঘাত ঘটা, যেটা আমরা ঘুমের একটা ভালো পজিশন আমরা তৈরি করতে যখন না পারি তখন কিন্তু আমাদের ঘুম আসে না, এটা স্বাভাবিক। অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ক্ষেত্রে আমাদের পেটের অনেক সময় সমস্যা হয়, তার জন্য আমাদের ঘুম আসে না, ক্লান্তি লাগে। ব্যায়ামের অভাব, অনেক সময় আমরা ব্যায়াম করি না, ব্যায়ামের অভাবে অনেক সময় আমাদের শরীর মুটিয়ে যায়। এগুলার কারণেই হচ্ছে, এগুলার কারণই হলো অস্বাস্থ্যকর জীবনযাত্রা। তারপরে আসেন মানসিক চাপ। মানসিক চাপ বিষণ্ণতা জীবনের বড় একটা বিষয়, বা মানসিক চাপ বিষণ্ণতা মানে পরিবর্তন হওয়াটাও একটা ক্লান্তির, ফ্যাটিকের কারণ। শারীরিক সমস্যা, শারীরিক সমস্যার মধ্যে অনেকগুলো আছে: রক্ত স্বল্পতা, থাইরয়েডের সমস্যা, দীর্ঘস্থায়ী রোগ, হরমোনের পরিবর্তন, সংক্রমণ, এসবের কারণে অনেক সময় ফ্যাটিক হয় বা ক্লান্তি অনুভব হয়। অতিরিক্ত পরিশ্রম, শারীরিক বা মানসিক অতিরিক্ত যখন কায়িক পরিশ্রম করা হয়, এই কায়িক পরিশ্রমের কারণেও কিন্তু অনেক সময় ফ্যাটিক হয় বা ক্লান্তি হয়। তাহলে ফ্যাটিকের ধরন কয়টি? ফ্যাটিকের ধরন হচ্ছে দুইটি। কয়টি? ফ্যাটিকের ধরন হচ্ছে দুইটি: দীর্ঘস্থায়ী আর ক্ষণস্থায়ী। তাহলে ফ্যাটিকের কারণ হচ্ছে দুইটি। কয়টি? দুইটি। কি কি? ক্ষণস্থায়ী ক্লান্তি, দীর্ঘস্থায়ী ক্লান্তি। ঘুম কম বা না হওয়ার কারণে হয়, যা দ্রুত সেরে যায়, এটাই হচ্ছে ক্ষণস্থায়ী ক্লান্তি। তাহলে ক্ষণস্থায়ী ক্লান্তি কি? ঘুম কম হয় বা না হওয়ার কারণে হয়, যা দ্রুত সেরে যায়। দীর্ঘস্থায়ী ক্লান্তি কোনটা? বড় কোনো রোগ, যেমন দীর্ঘস্থায়ী ক্লান্তি সিনড্রোম বা অন্যান্য স্বাস্থ্যগত কারণে হয়, যা সহজে কমে না। তাহলে এগুলোর ক্ষেত্রে আমাদের কি করা উচিত? চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বোঝা গেছে? তাহলে ফ্যাটিকের ধরন দুইটি: ক্ষণস্থায়ী এবং দীর্ঘস্থায়ী। ছোট প্রশ্ন আসতে পারে যে ফ্যাটিক বা ক্লান্তির ধরন কয়টি, তখন কি দিবেন? দুটি। কি কি? ক্ষণস্থায়ী ও দীর্ঘস্থায়ী। বোঝা গেছে? তাহলে আজকে কি কি পড়ালাম? ফ্যাটিক কাকে বলে বা ক্লান্তি কাকে বলে, ক্লান্তির ধরন কয়টি, কি কি কারণে কোন ধরনের ক্লান্তি হয়, এগুলা। হিউমেরাস কাকে বলে? হিউমেরাসের চিত্র সহ হিউমেরাস, সামনের অংশ এবং পেছনের অংশ দুটাই কিন্তু আজকে চিত্র আঁকিয়ে দিয়েছি, এই দুইটা। তারপরে হচ্ছে পায়ের পেশির অংশগুলোর নাম, পায়ের পেশি অংশগুলোর নাম।
এবং পায়ের পেশির অংশগুলা কি কাজে ব্যবহার করা হয়, কোন কোন কাজের জন্য পায়ের পেশিগুলা করা হয়। তাহলে এই প্রশ্নগুলা আপনারা ভালো করে পড়বেন, আশা করি এর থেকে কমন পাবেন। ঠিক আছে। এইবারের দিন পড়াবো চিত্র সহ শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশগুলো। ঠিক আছে। আমাদের চিত্র সহ এই নেক্সট ক্লাসে পড়াইতে পারি চিত্র সহ শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশগুলো বা প্রধান অংশসমূহ। এর আগে আমি পড়িয়েছিলাম এই সাবজেক্টের ফিজিওলজি কি, রক্তকণিকা কত প্রকার, কি কি, রক্ত কি, মানব দেহে রক্তের কার্যাবলী। এই প্রশ্নগুলো আপনারা লিখে নিতে পারেন, লিখে নিতে পারেন। ফিজিওলজি কি, রক্ত কি, মানব দেহে রক্তের কার্যাবলী বর্ণনা করো। কুল ডাউন কি, কুল ডাউনের ইতিবাচক দিকগুলো আলোচনা করো। আমি কিন্তু এর আগের ক্লাসে এগুলা আমি পড়িয়েছি খুব, আর আজ পড়িয়েছি পায়ের পেশির 5টি পেশির নাম বা পায়ের পেশিগুলোর নাম এবং আলোচনা। ফ্যাটিক কি, ফ্যাটিকের লক্ষণগুলো কি, কয় ধরনের ফ্যাটিক হয়, হিউমেরাস বনের চিত্র এঁকে দেখাও বা হিউমেরাস বনের চিত্রকে বিভিন্ন অংশ চিহ্নিত করো। কুল ডাউন কি, কুল ডাউনের ইতিবাচক দিকগুলা, রক্ত কি, মানব দেহে রক্তের কার্যাবলী। আমি কিন্তু এগুলা পড়িয়েছি, এই সাবজেক্টের এই প্রশ্নগুলা আমি পড়িয়েছি, খুবই ইম্পর্টেন্ট, খুব, সবগুলাই খুব ইম্পর্টেন্ট। তবে একটা কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।